নমস্কার, দা নিউজ কাউন্টার আপনাদের সকলকে স্বাগত। সাধারণত আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি আপনাদের সঙ্গে যে সমস্ত প্রসঙ্গে কথা বলবার চেষ্টা করি সেখানে কোনো টেলিপ্রম্পটারের সাহায্য আমি নিই না বা নেওয়ার সুযোগও নেই, এবং কোনো নথিপত্র থেকেও আপনাদের পড়ে সাধারণত শোনাই না। আমার যেটুকু বলবার যা বলবার সেটা আমার নিজস্ব স্মৃতি থেকে বলবার চেষ্টা করি। তাতে যে কখনো কখনো বিভ্রম ঘটে না এরকম আমি দাবি করছি না, কিন্তু এখন পর্যন্ত আপনাদের সামনে যখন আমি কথা বলি কোনো নথিপত্র বা নোটশিট ছাড়াই আমার যা বক্তব্য সেটা উপস্থিত করতে সক্ষম হয়েছি এমতো আশা করি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ বেঙ্গল ফাইলস যে কথা বলেনি, সেটা বলতে গেলে নির্দিষ্ট কিছু নথিপত্রের বিশদ লম্বা তালিকা লাগবে। ফলে আমি একটি বই থেকে আজকে আপনাদের প্রাসঙ্গিক কিছু জায়গা পড়ে শোনাবো, কারণ সূত্র সমেত সেগুলো উল্লেখ করবার দরকার আছে। না হলে পারে যে বিষাক্ত বাতাবরণ তৈরি হয়েছে তাতে সত্যি সত্যি বিশ্বাস করা মুশকিল। 46-এর কলকাতাতেও বহু মানুষ তাদের জাতি ধর্ম বর্ণের পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা মাত্র ধর্মের পরিচয় দিয়েছিলেন, সে ধর্ম হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। এবং আমি বিশ্বাস করি যে এই মনুষ্যত্বের ধর্মের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের বীরত্ব, যারা সশস্ত্র আস্ফালনে কলকাতাকে একটা কালো অধ্যায়ে মুড়ে দিয়েছিলেন, তাদের থেকে বিন্দুমাত্র কম নন। বেঙ্গল ফাইলস বা বেঙ্গল ফাইলস যাদের এজেন্ডা, তারা এই ইতিহাস, এই তথ্য, এই কথা আপনাদের কোনোদিনই বলবে না। দ্বিতীয়ত, এই কথা বলবার জন্য আপনার কাছে কোনো প্রযোজক নেই, আপনার কাছে কোনো ফান্ড নেই, আপনার কাছে কোনো কার্যকর্তা নেই, আপনার কাছে কোনো প্রচারকও নেই। সুতরাং আমরা যারা এখনো মনে করি মানুষ সভ্যতা এগোয় একটা দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ইতিহাসের নির্দিষ্ট কাল পর্বে তার যেমন কালো অধ্যায় থাকে, যেরকম একটা কালো অধ্যায় 46-এর কলকাতা, একই সঙ্গে তার উজ্জ্বল মনুষ্যত্বের স্বাক্ষরও থাকে ইতিহাসের পাতায় পাতায়। যে ইতিহাস মানুষের কাছে চট করে পৌঁছয় না বা পৌঁছতে দেয়া হয় না, কারণ সেই ইতিহাস যদি মানুষ জানেন তাহলে যারা বিভাজনের কারবারি তাদের কিঞ্চিত অসুবিধে আছে। আমি কথা না বাড়িয়ে আমার প্রতিবেদনে ঢুকে যাচ্ছি, এবং যে বইটা আমি ব্যবহার করছি এই বইটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই বইটি হচ্ছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বই। এই বইটা ইতিহাসের ফিরে থাকা। আর যেহেতু মিরার ইমেজে দেখছেন, আপনাদের হয়তো বইটা নামটা কভারে পড়তে একটু অসুবিধে হলো, কিন্তু কলকাতার 1946-এর আগস্টের উপরে যে কটা কাজ হয়েছে তার মধ্যে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের এই ইতিহাস ফিরে দেখা 46-এর কলকাতা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে যে কথাগুলো, কয়েকটা কথা মুখ হিসেবে বলা দরকার। 1946-এর আগস্টকে কেন্দ্র করে, টু বি স্পেসিফিক 16ই আগস্ট যে কালো চ্যাপ্টারের সূচনা, মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশনের আহ্বানকে কেন্দ্র করে, আমি তাতে দেখছিলাম যে এই ছবিটার ট্রেলার আমি দেখছিলাম। বেঙ্গল ফাইলস, কাশ্মীর ফাইলসের পরিচালক বানিয়েছেন। তারা কথাটা ব্যবহার করছেন স্টোরি অফ হিন্দু জেনোসাইড। এখন দেখুন, যদি আপনি খোলা চোখে খোলা মনে আপনার নিজের উপমহাদেশের ইতিহাসকে বুঝতে চান, তাহলে আপনার সত্যের দুটো পিঠকেই দেখতে হবে।
কোনো সন্দেহ নেই যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মানুষ মারা গিয়েছিল। আর একথাও সত্যি, এই যে ঘটনা তাতে দু সম্প্রদায়ের মানুষই মারা গিয়েছিলেন, দু সম্প্রদায়ের মানুষই আহত হয়েছিলেন। একটা বিষয় মনে করিয়া দরকার আছে যে এই ডাইরেক্ট অ্যাকশন এটা কিন্তু মুসলিম লীগের কল ছিল স্বাধীন পাকিস্তানের দাবিতে, এবং সেখানে জিন্নাহ থেকে শহীদ সুহরাওয়ার্দী প্রত্যেককে এটা বলেছিলেন যে তারা এই ডাইরেক্ট অ্যাকশন, তাদের দুটো কর্মসূচি ছিল। একটা হচ্ছে তারা ধর্মঘটের ডাক দিয়েছিলেন, সাধারণ ধর্মঘট, আর একটা ছিল শহীদ মিনারে সমাবেশ। এখন জিন্নাহ থেকে শহীদ সুহরাওয়ার্দী প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে আমরা চাই শান্তিপূর্ণভাবে এই দিনটা উদযাপিত হোক, কিন্তু বাস্তবে সেটা হয়নি। এবং পরিস্থিতি যে জায়গায় ছিল, পরবর্তীকালে যে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছিল তাতে এটা পরিষ্কার, আমাদের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় ঠেলে দিয়েছিল যে দুই সম্প্রদায়ের মানুষই কার্যত একটা সংঘাতের জন্য প্রাক প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। মোটামুটি যে চালু থাকা ন্যারেশনগুলো আমরা দেখেছি যে প্রথম দিন হিন্দুরা বেশি আক্রান্ত হয়, তারাই বেশি মারা যান। দ্বিতীয় দিন থেকে ঘটনাক্রম ঘুরে যায়, যারা আক্রান্ত সম্প্রদায় তারাই মূলত আক্রমণকারীর ভূমিকায় উঠে আসেন। কিন্তু বাস্তব তথ্য, সরকারি নথিপত্র, হাসপাতালে ভর্তি হওয়া পেশেন্টদের যা রেকর্ড আমরা দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে যে প্রথম দিনই কিন্তু যারা আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার নথি পাওয়া গেছে, সংখ্যায় মুসলমানরা কিন্তু হিন্দুদের থেকে বেশি। এটা একটা চিত্তাকর্ষক তথ্য। দুই, নির্মল কুমার বসু, যিনি একটা সময় মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন, তার যে অ্যাকাউন্টস রয়েছে সেখানে তিনি বলেছিলেন যে হিন্দুরা আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ একটা দিনও গোটা যায়নি, তারা পাল্টা আক্রমণ করতে শুরু করে। আর বিজয় সিং নাহারের মতো সেই সময় যারা কংগ্রেসের পরিচিত মুখ এবং যারা পাল্টা প্রতিরোধের নেতৃত্বে ছিলেন, বিশেষ করে মধ্য কলকাতায়, তাদের সাক্ষাৎকার এবং অ্যাকাউন্টস থেকে দেখা গেছে, এই সবই এই বইটার কথা যেটা আপনাদেরকে বললাম তার মধ্যে রয়েছে, যে হিন্দু পাড়াগুলোতেও পুরোদমে প্রস্তুতি ছিল, তারাও বুঝতে পেরেছিলেন কোনো একটা সংঘর্ষ সম্ভবত হতে চলেছে। সংঘর্ষের যেটা ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে যে এই ধর্মঘটের সরাসরি বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা এবং জাতীয় কংগ্রেস, মুসলিম লীগের ডাকা ধর্মঘটের 16ই আগস্টে। এবং দোকান খোলা রাখা এবং বন্ধ রাখা, এই নিয়ে মূলত উত্তর কলকাতায় প্রথম সংঘাত শুরু হয়, তারপর ভবানীপুর, তারপর বালিগঞ্জ, তারপর খিদিরপুর, এইভাবে সংঘর্ষ সেদিন ছড়িয়ে পড়েছিল। যেটা ইন্টারেস্টিং তথ্য, সকাল 7টা নাগাদ কলকাতার মেডিকেল কলেজে একজন কাঠের মিস্ত্রি, তাকে ছুরিকাহত অবস্থায় ভর্তি করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে পুলিশের নথি থেকে যে সে ধর্মঘট উপেক্ষা করে দোকান খোলা রেখেছিল, এই জন্য মুসলিম লীগ কর্মীরা তাকে ছুরি মারে। চিত্তাকর্ষক তথ্য হচ্ছে এইটা, যে ছেলেটি এই মেডিকেল কলেজে ছুরিকাহত হয়ে মুসলিম লীগের কর্মীদের হাতে দোকান খোলা রাখার অপরাধে ভর্তি হয়েছিল, সে নিজে কিন্তু একজন মুসলিম, অন্য সম্প্রদায়ের মানুষ নন। অর্থাৎ আমি বলতে চাইছি যে ইনিশিয়ালি একটা রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ফ্ল্যাশ পয়েন্টগুলো তৈরি হচ্ছিল। তারপরে একটা গুজব রটে, অথবা সামান্য কিছু ঘটনা ঘটেও ছিল, যে হাওড়ার থেকে যে মিছিল মুসলিমদের শহীদ মিনারের সমাবেশের দিকে আসছিল, তখন অক্টালনি মনুমেন্টে, সে মিছিলে হিন্দু মহাসভার লোকজন আক্রমণ করেছে। বেসিক্যালি ছোট দু একটা ঘটনা ঘটেছিল, ইট পাটকেল কিছু ছোড়ার ঘটনা ঘটেছিল, কিন্তু বড় কোনো ঘটনা না। কিন্তু এই সমস্ত ঘটনা, ছোট ছোট ঘটনাগুলো পল্লবিত হয়ে
বৃহৎ সংঘর্ষের পটভূমি তৈরি করেছিল, এটা বাস্তব। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, যেটা বেঙ্গল ফাইলস বা বেঙ্গল ফাইলস যাদের এজেন্ডা তারা আপনাদের বলবে না, তা হলো এই অন্ধকার অধ্যায়ের মধ্যেও দুই সম্প্রদায়ের মানুষই মানবতার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। আপনি ইতিহাসের কোন দিকটাকে নার্চার করবেন, কোন দিকটাকে ফোকাস করবেন, কোন বিষয়টা ইতিহাসের যে অনুশীলনের শিক্ষা তার থেকে আপনি গ্রহণ করবেন, সেটা কিন্তু আপনার বোধ, আপনার রাজনৈতিক বিচার, আপনার সামাজিক কমিটমেন্ট তার উপরে নির্ভর করবে। আমি যে ন্যারেশন, সেই ন্যারেশনটা মনে হচ্ছিল আমার পড়তে পড়তে যে আপনাদের সঙ্গে শেয়ার করা জরুরি, এই জন্য আপনাদের কাছে আমি পেশ করছি। এই বইটাই যেটা আমরা দেখছিলাম যে মনুষ্যত্বের যে প্রচার, সেইটার একটা জায়গা আমরা টুকরো টুকরো বিভিন্ন ঘটনার উজ্জ্বল উদ্ধার হিসেবে দেখেছি। বইটার লেখক সন্দীপ বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আরও একবার মনে করে দিচ্ছি। 16 থেকে 19 আগস্ট, বলা বাহুল্য 46-এর, গত শতকে 46-এর, শহর জুড়ে যখন ইতরতার অমানসিকতার অভিযান, কোনো কোনো অঞ্চলে তখন অসাধারণ সাহসের পরিচয় দিয়ে দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। কয়েকটি অঞ্চলে দুই সম্প্রদায়ের মানুষ মিলেই গঠিত হয়েছিল প্রতিরোধ কমিটি। যুবকরা সারা রাত পাহারার ব্যবস্থা করেন, ইট, পাথর, লাঠি ইত্যাদি মজুত করা হয় দাঙ্গাবাজদের প্রতিরোধ করবার জন্য। তথ্যসূত্র কি? তথ্যসূত্র যেটা হচ্ছে, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড আগস্ট 20 এবং দ্য স্টেটসম্যান আগস্ট 23, 1946। এছাড়া মৌখিক বিবরণে পাওয়া যাচ্ছে বিজন মিত্র, মন্মথনাথ দত্ত, ধীরেন বন্দ্যোপাধ্যায় এবং মৃত্যুঞ্জয় দেব। নিজের জীবন দিয়ে দাঙ্গার বিরোধিতা করেছেন এমন মানুষও সেদিন ছিলেন। অনামা সেই শহীদদের কথা ইতিহাসে লেখা হয়নি। একটা কাহিনী আমরা জানতে পেরেছি, আলিপুর আদালতের সহকারী জাজ মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের হাত থেকে একজন ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন। 17 আগস্ট তিনি মারা গিয়েছিলেন। 25 আগস্ট মারা যাওয়ার আগে মেডিকেল কলেজে সেই বিচারকের শেষ উক্তি ছিল যে, আমার জীবনের বিনিময়ে গোটা দেশবাসীর কাছে আমার আবেদন, আমার মৃত্যুর মধ্যে দিয়ে যেন এই দাঙ্গা আমাদের দেশের শেষ দাঙ্গা হয়। মডার্ন নিউজ সেপ্টেম্বর 46 পত্রিকা প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, হিন্দু পাড়ায় আশ্রিত কয়েকটি মুসলমান পরিবারকে সেনাবাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ হিন্দু পাড়াতে মুসলমানরা শেল্টার পেয়েছে বিভৎস সাম্প্রদায়িক হানাহানির সেই দিনগুলোতেও। সম্পাদক লিখেছেন, মুসলমান পাড়ায় হিন্দুদের আশ্রয়দানের কাহিনীও আছে, ছবি পাওয়া যায়নি বলে ছাপা গেল না। কলকাতা মিউনিসিপ্যাল গেজেট 21 থেকে 28 সেপ্টেম্বর 1946 সংকলন থেকে কয়েকটা কাহিনী উল্লেখ করা হচ্ছে। বালিগঞ্জ সার্কুলার রোডে হায়দার আলীর পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান হিন্দু প্রতিবেশীরা। আমির আলু অ্যাভিনিউতে টিএন ঘোষকে বাঁচান প্রতিবেশী মুসলমানরা। এগুলো সবগুলোই কর্পোরেশন গেজেট থেকে আপনাদের যেটা উদ্ধৃত করা হচ্ছে। সার্কাস অ্যাভিনিউতে কংগ্রেস নেতা জে.এস. গুপ্তের উপর বাড়ির উপর আক্রমণ হলে বাধা দেন স্থানীয় মুসলমানরা। এন্টালিতে রবীন্দ্রনাথের দিদি 93 বছরের বৃদ্ধা বর্ণকুমারীর পরিবারকে রক্ষা করেন লীগ কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ। গোলামস্তগর লেনে প্রায় 30টি মুসলমান পরিবারকে বাঁচান এক হিন্দু ব্যবসায়ী। বেনিয়াপুকুরে 43 জন হিন্দু একটি বিবৃতিতে স্বাক্ষর করে জানান, প্রতিবেশী মুসলমানরা তাদের যেভাবে সাহায্য করছেন তাতে মুসলমানদের পাকিস্তানের দাবি সমর্থন না করে তারা পারছেন না। হাইলি সিগনিফিক্যান্ট। আমি আবারও বলছি, সেই সময়কার প্রেক্ষিতে ঠিক তখনকার কলকাতায় দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসে হিন্দুরা স্বাক্ষর করছেন চিঠি যে তারা পাকিস্তানের দাবিকে সমর্থন জানাচ্ছেন।
বিবৃতিটি প্রকাশিত হয়েছিল দ্য স্টার অফ ইন্ডিয়া পত্রিকায়। জনৈক আব্দুল খালেক চিঠি লিখে জানিয়েছিলেন, আমার স্ট্রিট অঞ্চলে হিন্দুরা মুসলমানদের বাঁচিয়েছে এবং মসজিদের উপর আক্রমণ রুখে দিয়েছে। মসজিদের উপর আক্রমণ রুখে দিচ্ছে কারা? হিন্দুরা। এটাও কিন্তু আমাদের বাংলার গল্প। বউবাজার অঞ্চলে নিজের জীবনের ঝুঁকে নিয়ে প্রতিবেশী এক মুসলমান পরিবারকে বাঁচান বিখ্যাত চিত্রাভিনেত্রী সন্ধ্যারানী দেবী। যারা পুরনো মানুষ তারা নিশ্চয়ই সন্ধ্যারানী দেবী স্ট্যাটাস কী ছিল সেটা বুঝতে পারবেন, বলবার অপেক্ষা রাখে না। এক গুজরাটি ব্যবসায়ী তার বাড়িতে কয়েকজন কমিউনিস্টকে আশ্রয় দিয়েছিলেন। কমিউনিস্টরা সেই সময় সরাসরি দাঙ্গার বিরোধিতা করছিলেন, ফলে দাঙ্গাকারী যারা তাদেরও আক্রমণের মুখে পড়েছিলেন কমিউনিস্ট কর্মীরা, এবং বহু কমিউনিস্ট কর্মীরা তাদের প্রাণও বিসর্জন দিয়েছিলেন। নোয়াখালীতে যে ভয়ঙ্কর ঘটনা, সেখানে আটকাতে গিয়ে লালমোহন সেন, যিনি চট্টগ্রাম যুব বিদ্রোহের অংশীদার ছিলেন, আন্দামান ফেরত, পরবর্তীকালে বামপন্থী রাজনীতিতে যোগ দেন, তিনি শহীদ হয়েছিলেন দাঙ্গা রুখতে গিয়ে। এক গুজরাটি ব্যবসায়ী তার বাড়িতে কয়েকজন কমিউনিস্টকে আশ্রয় দিয়েছিলেন। গুন্ডারা বারবার হুমকি দেওয়া সত্ত্বেও মাথা নত করেননি এই অরাজনৈতিক মানুষটি। বার্গ সার্কাসে কমিউনিস্ট নেতা ডাক্তার গনি কয়েকটা ধোবি পরিবারকে আশ্রয় দেন। এই দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়েও আরও কয়েকটি মুসলমান পরিবার হিন্দুদের সাহায্যে এগিয়ে আসে। ভবানীপুরে একটি ব্রাহ্মণ একটি মুসলমান ছেলেকে আশ্রয় দিয়েছিলেন। গুন্ডারা ছেলেটিকে চাইলে তিনি বলেন তাকে হত্যা না করে ছেলেটির গায়ে হাত দেওয়া যাবে না, ব্রাহ্মণ মারলে ব্রহ্মশাপ লাগবে, এই ভয়ে যারা ছেলেটিকে মারতে এসেছিল তারা শেষ পর্যন্ত ক্ষান্ত দেয়। সাম্প্রদায়িক বলে চিহ্নিত দলগুলির মধ্যেও এমন ব্যক্তি ছিলেন যারা দাঙ্গার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি বলতে চাইছি যে এই জায়গাগুলো কিন্তু ইতিহাসের সেই কালো অধ্যায়ের মধ্যেও একটা শক্তিশালী রূপলি রেখা। বার্গ সার্কাসের লীগ নেতা লাল মিয়া কয়েকটি হিন্দু পরিবারকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন দায়িত্ব নিয়ে। শ্যামবাজারে হিন্দু মহাসভার নেতা দেবেন্দ্র মুখোপাধ্যায় তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কয়েকজন মুসলমানকে। কলকাতার সেই সময়কার বিভাজনের অবস্থার কথা বাদ দিন, আজকের কলকাতাতেও এই ধরনের সাহসী পদক্ষেপ কে কতটা নিতে পারবেন আমার অন্তত সন্দেহ আছে, বিশেষ করে যারা হিন্দু মহাসভা বা সেই রকম দল করছেন। স্বনামধন্য কয়েকজন ব্যক্তি অতুল চন্দ্র গুপ্ত, আবু সৈয়দ আয়ুব, স্নেহাংশু আচার্য নিজেদের জীবনের ঝুঁকে নিয়ে প্রতিবেশীদের রক্ষা করেছিলেন। স্নেহাংশু আচার্য পরে বামফ্রন্টের আমলে যিনি অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, তিনি তার পারিবারিক যে লাইসেন্সড রাইফেল ছিল সেই রাইফেল নিয়ে দাঙ্গার মোকাবিলায় কলকাতার রাজপথে সেই সময় ঘুরে বেরিয়েছিলেন। একটি ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন কবি বিষ্ণু দে, একদমই অন্য জগতের মানুষ। বিষ্ণু দে রাজনীতির জগতের ধারে কাছে ছিলেন না, কিন্তু বিবেকের ডাকে, মানবতার ডাকে দাঙ্গা রুখতে গিয়ে মুসলমান পরিচিত মুসলমান একটি মানুষকে বাঁচাতে গিয়ে তিনি আহত হন। ট্রেড ইউনিয়ন নেতা বীরেন রায়কে রক্ষা করেন কলাবাগানের দুই ফলওয়ালা ইয়াকুব আর নিশার। গুপ্তপ্রেসের মালিক অজয় বসু কয়েকটি মুসলিম পরিবারকে রক্ষা করেন। চেতলায় কয়েকজন মুসলমান মাঝিকে বাঁচিয়েছিলেন সিপিআই নেতা মণি সান্যাল, আপনারা অনেকে চিনবেন জানি, পরে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র হয়েছিলেন। শ্যামবাজারে এক মুসলমানকে বাঁচান চিন্মোহন স্নেহানবিশ। অধ্যাপক জ্যোতি ভট্টাচার্যের অভিজ্ঞতা। জ্যোতি ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজির বিখ্যাত অধ্যাপক, পরবর্তীকালে যুক্তফ্রন্টের আমলে শিক্ষামন্ত্রীও হয়েছিলেন। তিনি সুকিয়া স্ট্রিটের দিক দিয়ে যেতে যাচ্ছিলেন, সেই সময় ওখানে টেনশন চলছিল। তার পরিচিত কয়েকজন মুসলমান তাকে বলে দেন যে আপনারা ওই দিকটা দিয়ে এই মুহূর্তে যাবেন না। গড়চা বস্তিতে গুরুদয়াল সিংয়ের নেতৃত্বে হিন্দু শিখরা মিলে প্রায় 200 মুসলমানকে রক্ষা করেন। অ্যান্টনি বাগানে কিছু হিন্দুকে বাঁচান প্রতিবেশী মুসলমানরা। মেটিয়াবুরুজে আলী হাসান নামে এক শ্রমিক ও আরও কয়েকজন মিলে প্রায় 50 জন হিন্দুকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিলেন। উল্টোডাঙ্গায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার নিজের বাড়িতে আশ্রয় দেন এক মুসলমান নারীকে। সেই প্রেক্ষিতে ভয়ঙ্কর সাহসী পদক্ষেপ।
মির্জাপুরে টাওয়ার লজ নামে এক বোর্ডিং হাউস আক্রান্ত হলে, টাওয়ার লজ এখনও আছে আপনারা জানেন, উদ্ধত শাবলের সামনে বুক পেতে দিয়ে আক্রমণকারীদের বাধা দেন সালেহ আহমেদ। দাঙ্গার বিরুদ্ধে অসামান্য প্রতিরোধ রচনা করেছিলেন ট্রাম শ্রমিকরা। দক্ষিণ কলকাতায় ডোভার লেনে ট্রাম শ্রমিকদের মেশে কয়েকজন মুসলমান শ্রমিক আটকে পড়েছিলেন। হিন্দু শ্রমিকরা তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেন। আর ট্রাম শ্রমিকদের তখন ভূমিকা এমনই ছিল, লোকে বলতো যে যদি এই সাম্প্রদায়িক অস্থিরতার কলকাতায় তুমি কোনোভাবে ট্রাম লাইন অবধি পৌঁছে যেতে পারো তাহলে তুমি প্রাণে বেঁচে গেলে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের উপর হামলা করবার চেষ্টা হয়েছিল। সেখানকার ট্রাম শ্রমিকরা হিন্দু মুসলমান নির্বিশেষে, বিশেষ করে মুসলিম ট্রাম শ্রমিকরা অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে প্রায় টানা 24 ঘন্টা সে ভিক্টোরিয়া কলেজ পাহারা দিয়েছিল। পরে যখন ব্রিটিশ পুলিশ এসে জিজ্ঞেস করে যে আপনারা এই ভয়ঙ্কর মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখলেন কীভাবে, প্রান্ত অবসন্ন রাত জাগা সে ট্রাম শ্রমিকরা উত্তর দিয়েছিল যে আমরা না, ওই যে লাল ঝান্ডাটা উঠছে দেখছেন, এই লাল ঝান্ডাটাই কার্যত আমাদেরকে মনোবল জুগিয়ে চলেছে। এবং 72 ঘন্টার মধ্যে আপনারা বোঝবার চেষ্টা করুন, ওই ভয়ঙ্কর সাম্প্রদায়িক অস্থিরতার সময়ে ট্রাম শ্রমিকরা কিন্তু ট্রাম পরিষেবা চালু করে দেয় কলকাতাকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে। এবং তদানীন্তন ট্রাম কোম্পানি তার জন্য ট্রাম শ্রমিকদের ওভারটাইম দিতে চেয়েছিল। ট্রাম শ্রমিকরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সেটা প্রত্যাখ্যান করে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটাই কারণে, আমরা একটা খারাপ সময়ের দিকে এগোচ্ছি। ইতিহাসের কালো অধ্যায়, সেখান থেকে কোন শিক্ষা আপনি নেবেন সেই শিক্ষা সঠিকভাবে নেওয়াটা খুব জরুরি। আর মনুষ্যত্বের যে উজ্জ্বল স্বাক্ষর, মানবিকতার যে সাহসী প্রমাণ আমাদের গর্বের কলকাতা 1946-এর আগস্টেও দিয়েছিল, তার কথা বলবার জন্য, প্রচারের জন্য যেহেতু কোনো প্রযোজক নেই, যেহেতু কোনো ফান্ড নেই, বিদেশের ফেরিওয়ালাদের প্রচারের জন্য অনেক শক্তি রয়েছে। আমি আপনাদের কাছে অ্যাপিল করব যে আপনাদের যদি মনে হয় বেঙ্গল ফাইলস যে কথা বলবে না সে কথা মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা সত্যি এগিয়ে আসতে চান, তাহলে অন্তত আমার আজকের এপিসোডটা শেয়ার করুন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে দ্য নিউজ কাউন্টার .s। আজকের মতো এ পর্যন্ত।